হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো উচ্চ মাধ্যমিকের যেমন যেমন তথ্য যখনই পাচ্ছি তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসছি। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা অলমোস্ট শেষের দিকে, আর কয়েকটা পরীক্ষা বাকি রয়েছে। বাংলা, ইংরেজি, ফিলোসফি, এডুকেশন, সংস্কৃত থেকে শুরু করে ফিজিক্স, কেমিস্ট্রি, এই সকল পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অ্যাকাউন্টেন্সি, কমার্সে সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর বাকি রয়েছে ইতিহাস, ভূগোল এবং ম্যাথ এবং আরও কিছু সাবজেক্টের পরীক্ষা, বায়োলজি বাকি রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা ইতিহাস পরীক্ষার কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। যে প্রশ্নপত্রগুলি আগামী যে কয়েকদিন পরে, 1 থেকে 2 দিন পরে তোমাদের নেক্সট এক্সাম রয়েছে, সেই এক্সামে কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে আসতে চলেছে। প্রধানত আমি তোমাদের বলে রাখি যে ইতিহাসের প্রশ্নগুলো লাস্ট কয়েক বছর ধরে যদি আমরা দেখি, একটা ট্রেন্ড চলছে। অর্থাৎ স্টুডেন্টসরা যা পড়ে যাচ্ছে সেই জায়গাগুলো থেকে ইতিহাসের প্রশ্ন আসছে না, একটু ঘুরিয়ে আসছে, বা ইতিহাসের প্রশ্ন একটু আনকমন টাইপের আসছে। তাই আজকের এই ভিডিওতে ইতিহাস পরীক্ষা যারা দিতে চলেছ তাদের জন্য এমন একটা কোশ্চেনের সেট আমি তোমাদের দিতে চলেছি, যে প্রশ্নগুলো এই 2-3 দিন ধরে তোমরা যদি দেখে যাও তাহলে বাইরে থেকে আসার সম্ভাবনা কিন্তু নেই। একটা প্রশ্নও কিন্তু বাদ দিলে চলবে না। গত বছর ইতিহাস পরীক্ষাতে আমি নিজে দেখেছি স্টুডেন্টসদের অনেক ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়েছে, সরাসরি টু দ্য পয়েন্ট কোশ্চেন আসেনি। এক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে স্টুডেন্টসদের। তাই একেবারেই যে প্রশ্নগুলো দিচ্ছি এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। এই সকল কোশ্চেনগুলো যদি তোমরা দেখে যাও তাহলে খুব সুন্দরভাবে তোমরা ইতিহাস পরীক্ষা দিতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে রিস্ক নেওয়া যাবে না। এই জন্যে বাংলা পরীক্ষাতে আমি দেখেছি বা আমরা দেখেছি যে কত সমস্যা ফেস করতে হচ্ছে স্টুডেন্টসদের। তাই ইতিহাসের ক্ষেত্রে যদি সেরকম প্রবলেম ফেস করতে না চাও, এই প্রশ্নগুলো মন কান দিয়ে দেখে যাও শেষ 2 দিনে। তো চলো, যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো উচ্চ মাধ্যমিক 2024-এর ইতিহাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো তোমাদের সামনে আমি এখানে পেশ করতে চলে এলাম। প্রধানত এখান থেকে কোনো প্রশ্ন কিন্তু বাদ দিলে তোমাদের চলবে না। যে যে টাইপস অফ কোশ্চেন আসতে পারে, যতটা ঘুরিয়ে আসতে পারে, আমি মোটামুটি তোমাদের সেগুলো কিন্তু বলার চেষ্টা করছি। প্রথমত দেখো, ইতিহাসের যে উপাদান বা ইতিহাসের যে জায়গাগুলি রয়েছে, একদম প্রথম অধ্যায় সেখানে রয়েছে জাদুঘর। তো জাদুঘর কাকে বলে, জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো। এই রকম প্রশ্ন কিন্তু আসতে পারে জাদুঘরের যে জায়গা রয়েছে সেখান থেকে। ইতিহাস রচনার যে উপাদান রয়েছে, একাধিক উপাদান, সেই উপাদানগুলো তোমাদের আলোচনা করতে হবে। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে সম্পর্ক কি, বা উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের ক্ষেত্রে প্রসঙ্গে হবসন ও লেনিনের যে তত্ত্ব রয়েছে সেটা ব্যাখ্যা করো। ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো, অর্থাৎ ভারতবর্ষে কত খ্রিস্টাব্দে রেলপথ প্রবর্তন হয়। তো এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও তাহলে এখান থেকে তোমাদের যে এমসিকিউ সেটাও কভার হয়ে যেতে পারে, এখান থেকে তোমাদের শর্ট টাইপ অ্যান্সার যেটা সেটাও কভার হয়ে যেতে পারে, এবং মার্কস 8-এর কোশ্চেনও কিন্তু কভার হয়ে যেতে পারে এই অধ্যায়গুলো যদি একদম পুরোভাবে তোমরা সুন্দরভাবে তৈরি করে যাও। নেক্সট হচ্ছে অবশিল্পায়ন কাকে বলে। অবশিল্পায়ন কাকে বলে, ঔপনিবেশিক ভারতে এর সম্পর্ক বা এর সম্পর্কে আলোচনা করো। অবশিল্পায়ন সম্পর্কে আলোচনা করো। এখানে অবশিল্পায়নের গুরুত্ব থাকতে পারে, অবশিল্পায়নের বৈশিষ্ট্য থাকতে পারে, অবশিল্পায়নের ফলাফল থাকতে পারে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব নীতি আলোচনা করো। চীনের ক্যান্টন বাণিজ্য, ক্যান্টন বাণিজ্যের মধ্যে একাধিক জিনিস থাকতে পারে। ক্যান্টন বাণিজ্য কি, ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য, ক্যান্টন বাণিজ্যের প্রভাব কি ছিল, বা ক্যান্টন বাণিজ্য আলটিমেটলি এর ফলাফল কি ছিল। তো এটা হতে পারে। আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। এর সাথে একটা পার্ট কোশ্চেন দিতে পারে, আলিগড় আন্দোলন ব্যাখ্যা করো। ঠিক আছে। নেক্সট হচ্ছে চীনে মে 4th আন্দোলনের কারণ ও ফলাফল। তোমাদের মনে হতে পারে যে স্যার বা দাদা এতটা প্রশ্ন কেন দিচ্ছে, কেন দিচ্ছি, ইতিহাস পরীক্ষার দিনকেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে এত প্রশ্ন আমি কেন দিলাম এবং কেন প্রত্যেকটা প্রশ্ন ফলো আপ করে যেতে বলছি। তো মে 4th আন্দোলনের কারণ এবং ফলাফল এবং আন্দোলনের বৈশিষ্ট্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার ও সমাজ সংস্কার ব্যাখ্যা করতে বলতে পারে। তারপর রয়েছে রাওলাট আইনের উদ্দেশ্য, গান্ধীজি কেন তা বিরোধিতা করেন, অর্থাৎ গান্ধীজি কেন রাওলাট আন্দোলন বিরোধিতা করেন, বা রাওলাট আইনের বিরোধিতা গান্ধীজি কেন করেছিলেন। 1935 সালে ভারত শাসন আইনের যে প্রেক্ষাপট, শর্ত, গুরুত্ব আলোচনা করো। ভারত শাসন আইনের ক্ষেত্রে প্রেক্ষাপট আলোচনা করতে দিতে পারে, শর্ত আলোচনা করতে দিতে পারে, বা ভারত শাসন আইনের যে গুরুত্ব সেটা দিতে পারে। নেক্সট রয়েছে বিদ্রোহ, নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। ঠিক আছে। ঠান্ডা লড়াই বলতে কি বোঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো, এরকম থাকতে পারে, বা ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্য আলোচনা করো। এর সাথে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা কি, এটা প্রায়শই পরীক্ষাতে কিন্তু আসে। নেক্সট হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের নীতি কি কি ছিল, এই আন্দোলনের উদ্দেশ্য, বা এর সাথে জওহরলাল নেহরুর ভূমিকা কি ছিল সেটাও কিন্তু চলে আসতে পারে। তারপরে হচ্ছে সার্ক গঠনের উদ্দেশ্য কার্যাবলী ব্যাখ্যা করো।
ঠিক আছে, সার্ক কেন গঠিত হয়েছিল বা সার্ক গঠনের উদ্দেশ্য কি কি, কার্যাবলী কি কি ছিল সার্কের, এটা। স্বাধীন ভারতে প্রথম কয়েকটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা আলোচনা করো। তো এখানে প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো ছিল সেগুলো আলোচনা করতে দিতে পারে। তারপরে রয়েছে 1909 খ্রিস্টাব্দে মল্লে-মিন্টো সংস্কার বা মল্লে-মিন্টো আইন। নেক্সট রয়েছে যেটা ক্রিপস মিশন কেন ভারতে আসে, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কি ছিল, ক্রিপস মিশন কেন ব্যর্থ হয়েছিল। ঠিক আছে, তারপরে রয়েছে দেখো স্মৃতিকথার গুরুত্ব, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব। তো স্মৃতিকথার গুরুত্ব থেকে কিন্তু সুন্দর সুন্দর কোশ্চেন আসতে পারে। চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলো কি কি ছিল ও ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কি, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত। ঠিক আছে, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কিউবা ক্ষেপণাস্ত্র সংকট থেকে প্রশ্ন প্রায়শই আসে এবং এখানে ফিদেল কাস্ত্রোর যে ভূমিকা কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের ক্ষেত্রে, ফিদেল কাস্ত্রোর ভূমিকা কিন্তু আসতে পারে। হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের যে মুক্তিযুদ্ধ বা ভিয়েতনামের যে যুদ্ধ বা ভিয়েতনাম সংকট এবং হোচিমিনের ভূমিকা, সেখানে এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা কিন্তু আসতেই পারে। নেক্সট হচ্ছে চীনের ওপর আরোপিত অসম চুক্তি বলতে কি বোঝো, চীনের ওপর যে অসম চুক্তি আরোপিত হয় বা বিভিন্ন অসম চুক্তির যে বৈশিষ্ট্য বা পরিচয় সেটা কিন্তু বলতে পারে। ক্লিয়ার। তারপরে রয়েছে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলো উল্লেখ করো। তারপরে রয়েছে ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাব আলোচনা করো। নেক্সট রয়েছে 1946-এর আন্দোলন, এর বৈশিষ্ট্য, গুরুত্ব এবং তাৎপর্য আলোচনা করো। তোমরা কমেন্টে জানাবে 1946-এ কোন আন্দোলন হয়েছিল। ঠিক আছে, এবং এই আন্দোলনে বিশেষ কিছু মানুষের ভূমিকা ছিল, সেগুলো থেকে আলাদা আলাদা প্রশ্ন কিন্তু আসতে পারে এবং 1946-এর যে আন্দোলন ছিল তার বৈশিষ্ট্য, গুরুত্ব, তাৎপর্য দিতে পারে বা তার কারণ ও ফলাফলও কিন্তু দিতে পারে। ক্লিয়ার। তারপরে রয়েছে খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা গত বছর এসেছিল, যেটা হচ্ছে যে বাংলাদেশের মুক্তি সংগ্রামে ভারতের ভূমিকা। এবছর আমি দিয়ে দিলাম বাংলাদেশের মুক্তি সংগ্রামে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা কিন্তু প্রায় প্রত্যেকবারই আসতে থাকে। লাস্ট রয়েছে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভের প্রেক্ষাপট আলোচনা করো। ক্লিয়ার। তো এই জিনিসগুলো আমি তোমাদেরকে মোটামুটি বলে দিলাম। এই প্রশ্নগুলো করে গেলে আশা করছি তোমাদের আর বাইরে থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তো মোটামুটি তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে যাও যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় এবং আশা করছি এখান থেকেই তোমরা মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে কমন কিন্তু পেয়ে যাবে। নৌবিদ্রোহ রয়েছে, সবটাই কিন্তু রয়েছে এবং নেতাজি বা আজাদিন ফৌজটাও একবার একটু চোখ বুলিয়ে দেখে যেও, কেননা গত বছর যদি লং কোশ্চেনে এসে থাকে সেটা যে শর্টের দিকে আসবে না তা নয়, অতএব লং কোশ্চেনের দিকে থাকলেও তোমরা নেতাজি বা আজাদিন ফৌজের ভূমিকা কি ছিল সেটা একটু তোমরা দেখে যেও। ক্লিয়ার। তো এছাড়াও আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন করতে পারো। দেখো এই যে টেলিগ্রাম গ্রুপ এবং এর লিঙ্ক দেওয়া থাকলো এবং আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। এরপর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না এবং যদি সম্ভব হয় আমি তোমাদের জন্য এমসিকিউ বা এসএকিউ এর কিছু একটা দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।